তো ভাই আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সনিক দ্য হেজহগ 3 মুভির স্টোরি এক্সপ্লেন করব, যেন আপনারা ঘরে বসে এই মুভির স্টোরি এনজয় করতে পারেন। এই মুভিটা হলো সনিক ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি, যেটা কয়েকদিন আগেই রিলিজ হয়েছে। আর এই মুভির মধ্যে আমরা সনিককে নিজের মতোই দেখতে একটা হেজহগের সাথে লড়াই করতে দেখতে পাবো। যদিও এই ক্যারেক্টারকে দেখতে সনিকের মতোই, কিন্তু পাওয়ারের দিক থেকে সে সনিক থেকে অনেক বেশি শক্তিশালী। আর এই ক্যারেক্টারের নাম হলো শ্যাডো। তো চলেন দেরি না করে আজকের অসাধারণ ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমাদেরকে সমুদ্রের মাঝখানের একটা আধুনিক জেলখানাকে দেখানো হয়, যেটার ভিতরে আমরা দেখতে পাই সনিকের মতোই দেখতে একটা হেজহগকে বন্দি করে রাখা হয়েছে, সেটা অনেক কড়া সিকিউরিটির মধ্যে। সেখানে অনেক সৈন্য ছিল যারা সবসময় নজরদারি করে। আমরা জানতে পারি এই হেজহগকে এখানে 50 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। আর এই 50 বছরের মধ্যে এই হেজহগ একবারও জেগে ওঠেনি। আর এখানে আমরা দেখতে পাই শ্যাডো হঠাৎ করে গতিবিধি করতে শুরু করে। শ্যাডোর নিজের কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে শ্যাডোর সাথে একটা মেয়ে ছিল আর তারা দুজন খুব ভালো বন্ধু। কিন্তু এই স্মৃতি মনে পড়ার পরেই বর্তমানে শ্যাডো মুভমেন্ট করতে শুরু করে আর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসছিল। এটা দেখার পরেই সব সোলজারেরা আধুনিক হাতিয়ার নিয়ে শ্যাডোর সামনে চলে আসে। তখন শ্যাডো নিজের চোখ খোলে আর কাজ ভেঙে বাইরে চলে আসে। সেকেন্ডের মধ্যেই শ্যাডো সবগুলো গার্ডকে পিটাতে শুরু করে, কারণ শ্যাডোর স্পিড অনেক বেশি ছিল। এই জন্য কোনো গার্ড শ্যাডোর সাথে লড়াই করতে পারছিল না। শুধু তাই না, ফাস্ট হবার সাথে সাথে শ্যাডো টেলিপোর্টও করতে পারে। গার্ডদেরকে পিটানো হয়ে গেলে শ্যাডো সেখান থেকে বের হয়ে টোকিও শহরের দিকে যেতে শুরু করে। এরপরে সিন শিফট হয় আর আমরা সনিককে দেখতে পাই নিজের ফ্যামিলির সাথে মজা করছিল, যেখানে সনিকের সাথে নাকালস, টেলস, টম এবং মেডি ছিল। আর এখানে তারা সবাই মিলে সনিককে একটা সারপ্রাইজ পার্টি দেয়, কারণ আজকে সনিক পৃথিবীতে এসেছে 1 বছর হয়েছে। এই জন্য তারা এটাকে সনিকের জন্মদিনের মতো পালন করে। এরপর জন এবং সনিক মিলে সনিকের গুহার মধ্যে আসে। এই গুহাটার মধ্যে সনিক আগে থাকতো যখন জনের সাথে দেখা হয়নি। সনিক এখানে লংনেক নামের পেঁচার একটা পেন্টিং বানিয়ে রেখেছে, যেটা দেখে সনিকের লংনেকের কথা মনে পড়ে, যেটাতে সনিক অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এটা দেখে টম সনিককে সান্ত্বনা দেয়। তারপরেই আমরা আবার শ্যাডোকে দেখতে পাই, যে এই সময় টোকিও শহরে এসে পড়েছে। শ্যাডো এটা দেখতে পায় এখন 2024 সাল, যেটা দেখে শ্যাডো বুঝতে পারে সে 50 বছর বন্দী ছিল। এটা জানার পরেই শ্যাডো আগে থেকে বেশি রেগে যায়। কিন্তু তখনই সেখানে অনেকগুলো সোলজার আসে যারা শ্যাডোকে বন্দী করার চেষ্টা করে, যেটা দেখে শ্যাডো তাদের সবার সাথে লড়াই করতে শুরু করে। আবার সনিককে দেখানো হয়, যেখানে সনিক অনেক মজা করছিল। কিন্তু ঠিক এই সময় সেখানে একটা হেলিকপ্টার আসে। হেলিকপ্টার থেকে একটা মহিলা অফিসার আর কিছু সোলজার বের হয়ে আসে। মহিলাটা সনিককে বলে তার নাম হলো ডাইরেক্টর রকওয়েল, আর সে গান নামের অর্গানাইজেশনের জন্য কাজ করে। যদি তুমি আগের 2টা মুভি দেখে থাকো তাহলে তুমি গান সম্পর্কে জানো। এমন একটা অর্গানাইজেশন যেটা পুরো দুনিয়াকে বাহিরের বিপদ থেকে রক্ষা করে। অফিসার রকওয়েল সনিক এবং বাকিদেরকে বলে যে এই সময়ে জাপানের টোকিও শহরে সনিকের মতোই দেখতে একটা হেজহগ চলে এসেছে, আর সে পুরো শহরের মধ্যে ডিস্ট্রাকশন চালাচ্ছে। আর সে এত পাওয়ারফুল, সব সোলজার মিলেও তাকে থামাতে পারছে না। সে এখানে এসেছে যেন সনিক, নাকাল এবং টেল তাদের সাথে টোকিও গিয়ে ওই হেজহগকে থামাতে সাহায্য করে। এটা শোনার সাথেই সনিক, নাকাল এবং টেল রাজি হয়ে যায়। এরপরে এরা তিনজন টম এবং মেডিকে রেখে অফিসার রকওয়েলের সাথে সোজা টোকিও চলে যায়। এখানে আসতেই ওরা তিনজন হেলিকপ্টার থেকে জাম্প করে নিচে আসে। নিচে আসতেই ওরা দেখতে পায় ওদের আশেপাশে সবকিছু ভাঙাচোরা। এরপরে ওদের তিনজনের সামনে আসে শ্যাডো, যাকে আটকানোর জন্যই গান অর্গানাইজেশন ওদের তিনজনকে এখানে এনেছে। কিন্তু শ্যাডোকে দেখার পরেই ওরা তিনজন খুবই অবাক ছিল, কারণ শ্যাডোকে দেখতে সেম সনিকের মতো, শুধু শ্যাডোর কালার একটু অন্যরকম ছিল। কিন্তু এরপরেই সনিক, নাকলস এবং টেলস মিলে শ্যাডোকে বলে আমরা তিনজন এখানে তোমাকে থামাতে এসেছি। আর এই জন্য ওরা তিনজন চায় যেন শ্যাডো থেমে যায় এবং সারেন্ডার করে, যেন ওরা কথা বলে সবকিছু মিটমাট করতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই শ্যাডো অনেক বেশি রেগেছিল। এই জন্য শ্যাডো ওদের তিনজনকে বলে এখান থেকে চলে যেতে। কিন্তু নাকলস এটা শুনে রেগে যায় আর সাথে সাথে শ্যাডোর উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা এটা দেখতে পাই শ্যাডো নাকলস থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, কারণ শ্যাডো টেলিপোর্ট করতে পারে, যে কারণে শ্যাডো সহজেই নাকলসকে হারিয়ে দেয়। তারপর শ্যাডো সনিক এবং টেলসের উপরে হামলা করে পিটাতে শুরু করে, যেখানে শ্যাডো সনিকের উপরে একটা অ্যাটাকও করতে পারছিল না। শ্যাডো এদের তিনজনকে পিটানোর পরে একটা বাইক এবং পিস্তল নিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে সনিক শ্যাডোকে ফলো করতে শুরু করে। সনিক এখানে আবারও শ্যাডোর সাথে আলাপ আলোচনা করে সবকিছু মিটমাট করার রিকোয়েস্ট করে, কিন্তু শ্যাডো সনিকের উপরে আবার হামলা করে দেয়। সনিক নিজেও লড়াই করে শ্যাডোকে কাবু করার চেষ্টা করে, কিন্তু এইবারও শ্যাডো সনিককে হারিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। এখন সনিক, নাকলস এবং টেলস হেরে গেছে। এই জন্য ওরা প্ল্যান বানানোর জন্য একটা বাচ্চাদের রেস্টুরেন্টে আসে, যেখানে খাওয়া দাওয়া করার সময় ওরা এটা আলোচনা করছিল এই হেজহগ আসলে কে এবং সে হামলা করছে কেন, আর তারা তিনজন শ্যাডোকে কিভাবে হারাতে পারবে। ঠিক এই সময় সেখানে কমান্ডার বোল্টার নামের একজন লোক আসে। আমরা জানতে পারি সে আসলে গান অর্গানাইজেশনের জন্য কাজ করে। কমান্ডার বোল্টারকে ওরা তিনজন জিজ্ঞাসা করে আসলে শ্যাডো কে
কে এবং সে হামলা করছে কেন। এটা শুনে কমান্ডার বোল্টার সনিক, নাকলস এবং টেলসকে শ্যাডো সম্পর্কে বলতে শুরু করে। সে বলে আজ থেকে প্রায় 50 বছর আগে পৃথিবীতে একটা ছোট উল্কাপিণ্ড এসেছিল, আর যখন সেটাকে উদ্ধার করা হয় তখন আমরা জানতে পারি এটার ভিতরে একটা হ্যাজহগ রয়েছে যার নাম রাখা হয়েছিল শ্যাডো। আর শ্যাডো ঠিক তোমাদের মতোই একটা হ্যাজহগ ছিল, কিন্তু পৃথিবীতে আসার পরে তোমরা ভালোবাসা এবং সম্মান, তার সাথে সাথে পরিবার পেয়েছো, কিন্তু শ্যাডো পেয়েছিল রাগ এবং ঘৃণা। আমরা রিসার্চ করে জানতে পেরেছিলাম শ্যাডো এমন একটা এলিয়েন যে অনেক দ্রুত গতিতে দৌড়তে পারে, আর তার সাথে সাথে তার বডিতে অনেক বেশি এনার্জি রয়েছে। এই জন্য কিছু সায়েন্টিস্ট শ্যাডোর উপরে পরীক্ষা করতে শুরু করে এবং অনেক এনার্জি তৈরি করতে শুরু করে যেন সেগুলোকে মানুষের কাজে ব্যবহার করা যায়। কিন্তু তখন আমরা এটা জানতাম না শ্যাডোর এনার্জিকে কিভাবে সামলাতে হবে, কারণ একবার যখন সায়েন্টিস্টরা শ্যাডোর পাওয়ারের উপরে পরীক্ষা করছিল তখন এত বেশি এনার্জি তৈরি হয় যে কারণে ল্যাব ব্লাস্ট হয়ে যায়, যেটাতে অনেক মানুষ মারা গিয়েছিল। তাই এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়া হয়। যে মেইন সায়েন্টিস্ট এই পরীক্ষা করছিল তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর যদি শ্যাডোর কথা বলো, শ্যাডো আমাদের জন্য অনেক মূল্যবান ছিল, এই জন্য আমরা তাকে শেষ করিনি। কিন্তু শ্যাডো মানুষের জন্য অনেক বেশি বিপজ্জনক, এই জন্য গান শ্যাডোকে বন্দি করে ফেলে। আর তখন থেকে শ্যাডোকে আমাদের নজরে রাখা হয়েছে, কিন্তু এখন শ্যাডো মুক্ত হয়ে গিয়ে সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। তখন হঠাৎ করে সেখানে অনেকগুলো ড্রোন চলে আসে, যে ড্রোনগুলো সরাসরি ওদের 3 জনের উপরে হামলা করে দেয়। কিন্তু ঠিক সময়ে সেখানে একটা লোক বাইক নিয়ে চলে আসে যে এই সকল ড্রোনগুলোকে নষ্ট করে দেয়। তবে এই হামলার পরে সনিক এটা দেখতে পায় হামলার কারণে কমান্ডার বোল্টার অনেক বেশি আহত হয়ে গেছে। এই জন্য সনিক তাড়াতাড়ি কমান্ডারের কাছে যায়। তখন কমান্ডার বোল্টার নিজের পকেট থেকে একটা কার্টের মতো দেখতে চাবি বের করে, আর সেই চাবিটাকে সনিককে দিয়ে দেয়। সে বলে এই চাবিটা অনেক ভয়ানক একটা অস্ত্রের, এই জন্য সে চায় যেন সনিক এটাকে সুরক্ষা করে, কারণ এই মুহূর্তে তার শুধু সনিকের উপরেই ভরসা আছে। আর এই চাবি নেওয়ার পরেই সনিক, নাকলস এবং টেলস ওই বাইকারের পিছনে যায় যে ওই সকল ড্রোনগুলোকে নষ্ট করে দিয়েছিল। আর তার পিছু করে এরা 3 জন জানতে পারে এটা আর কেউ না, এটা হলো সনিক পার্ট 1 এবং পার্ট 2 তে দেখা ডক্টর এগম্যানের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন। তাকে দেখার পরেই সনিক জিজ্ঞাসা করে যে ড্রোনগুলো এখন তাদের উপরে হামলা করেছিল এগুলো কি ডক্টর এগম্যানের? কিন্তু এটা শুনে এজেন্ট স্টোন বলে, হ্যাঁ আমি জানি এই ড্রোনগুলো ডক্টর এগম্যানের, তবে এই অ্যাটাক ডক্টর এগম্যান করেনি, এই ড্রোনগুলোকে চুরি করে হ্যাক করে তারপরে হামলা করা হয়েছে। এটা বলার পরে এজেন্ট স্টোন ওদের 3 জনকে ডক্টর এগম্যানের কাছে নিয়ে আসে। আর সেখানে এসে সনিক দেখতে পায় ডক্টর এগম্যান জীবিত আছে, আর সে এই সময়ে মুভি দেখতে ব্যস্ত। মানে পার্ট 2 এর শেষে আমাদের দেখানো হয়েছিল ডক্টর এগম্যান মারা গিয়েছে, কিন্তু আসলে শেষ মুহূর্তে এজেন্ট স্টোন ডক্টর এগম্যানকে বাঁচিয়ে ফেলেছে। এখানে আসার পরে এজেন্ট স্টোন ডক্টর এগম্যানকে বলে, স্যার আপনার ড্রোনগুলোকে কেউ চুরি করে হ্যাক করে সেগুলোকে ব্যবহার করছে। আর যখনই ডক্টর এগম্যান এটা জানতে পারে কেউ তার ড্রোনগুলোকে হ্যাক করে ব্যবহার করছে, তখনই সে নিজের টেকনোলজি দিয়ে বের করে কোন জায়গা থেকে ড্রোনগুলোকে কন্ট্রোল করা হচ্ছে। আর ওই লোকেশন সেখানেই ছিল যেখানে শ্যাডোকে বন্দি করে রাখা হয়েছিল 50 বছর আগে। এই জন্য ডক্টর এগম্যান সনিকের সাথে হাত মিলায় ওই ড্রোন চোরকে ধরার জন্য। ডক্টর এগম্যানকে এখানে চুলদারি কেটে রেডি করানো হয়, তারপরে তারা সেখান থেকে চোরকে ধরার উদ্দেশ্যে রওনা দেয়। তারপরে আমাদের রিসার্চ ল্যাবকে দেখানো হয় যেখানে শ্যাডো ফিরে এসেছে। শ্যাডো যখন এখানে আসে তখন শ্যাডোর একটা মেয়ের কথা মনে পড়ে, মেয়েটার নাম ছিল মারিয়া। এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে যায়। আমাদের একটা স্টোরি বলা হয় 50 বছর আগে যখন শ্যাডোকে বন্দি করে ওর উপরে এক্সপেরিমেন্ট চালানো হতো, তখন ওই এক্সপেরিমেন্টের হেড ছিল ডক্টর গ্যারল্ট রোবটনিক। ডক্টর গ্যারল্ট আর কেউ না, সে হলো এগম্যানের দাদা। 50 বছর আগে যখন ডক্টর গ্যারল্ট শ্যাডোর উপরে এক্সপেরিমেন্ট করেছিল তখন ডক্টর গ্যারল্টের একটা নাতনি ছিল মারিয়া। মারিয়া নিজের গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য ওই ফেসিলিটিতে এসেছিল যেখানে শ্যাডোকে রাখা হয়েছে। এখানে মারিয়া ঘুরতে ঘুরতে ওই চেম্বারে চলে আসে যেখানে শ্যাডোকে আটকে রাখা হয়েছে, কিন্তু কোনো কারণে শ্যাডোর মারিয়াকে ভালো লাগে, যে কারণে ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই জন্য ওরা একে অপরের সাথে অনেক সময় কাটায়, খেলাধুলা করে এবং একসাথে মুভি দেখে, ঘুরতে বের হয় ইত্যাদি। তখন শ্যাডো এবং মারিয়ার সাথে সবকিছুই ভালো চলছিল, আর ডক্টর গ্যারল্ট নিজেও মারিয়া এবং শ্যাডোর বন্ধুত্ব দেখে খুবই খুশি ছিল। কিন্তু এখন একদিন হঠাৎ করে সরকারের কাছ থেকে একটা আদেশ আসে যে শ্যাডোকে ডক্টর গ্যারল্টের কাস্টাডি থেকে নিয়ে যাওয়া হবে অন্য একটা ফেসিলিটিতে, যেটা এখান থেকে অনেক দূরে। এটা যখন ডক্টর হ্যারল্ড এবং মারিয়া জানতে পারে তাদের মন খারাপ হয়ে যায়। এই জন্য তারা শ্যাডোকে নিয়ে সেখান থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু এটা দেখে কিছু সোলজার তাদেরকে থামানোর চেষ্টা করে। এর মধ্যে থেকে একটা সোলজারের গুলি এমন একটা কাচের টিউবের মধ্যে গিয়ে লাগে যেটার ভিতরে শ্যাডোর এনার্জি জমা রাখা ছিল। গুলি লাগার কারণে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং সেখানে থাকা অনেক লোকেরা মারা যায়, যার সাথে সাথে মারা যায় মারিয়া। মারিয়ার মৃতদেহ দেখার পরে ডক্টর গ্যারল্ট এবং শ্যাডো একেবারে ভেঙে পড়ে। এই সুযোগে এদের দুজনকেই গ্রেফতার করা হয়। ডক্টর গ্যারল্টকে জেলখানায় বন্দি করা হয় আর শ্যাডোকে একটা কাচের টিউবে ভরে অনেক
সুরক্ষার মাঝে রাখা হয়। তো বন্ধুরা এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়, যেখানে আমরা দেখতে পাই শ্যাডো যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো মনে করছিল সেখানেই শ্যাডোর কাছে একটা লোক আসে, আর এই লোকটা ওই লোক মারিয়ার গ্র্যান্ডফাদার ডক্টর গ্যারল্ড। তারা দুজন এখানে মারিয়া সম্পর্কে কথা বলে, আর শ্যাডো ডক্টর গ্যারল্ডকে বলে আমি আজ পর্যন্ত মারিয়াকে ভুলতে পারিনি। এটা শুনে ডক্টর গ্যারল্ড শ্যাডোকে বলে সেও মারিয়াকে ভুলতে পারেনি, এই জন্য মারিয়ার সাথে যেটা হয়েছে এখন তারা দুজন মিলে সেটার প্রতিশোধ নিবে। তো বন্ধুরা তারপরেই সিন শিফট হয়, আর আমরা এটা দেখতে পাই ডক্টর এগম্যান, সনিক এবং তার পুরো টিম সেখানে চলে এসেছে, আর ডক্টর এগম্যানের ড্রোনের সিগন্যাল তাদের আশেপাশে থেকেই আসছিল। এই সময় ডক্টর গ্যারল্ড এবং শ্যাডো এটা বুঝে যায় যে সেখানে লোকেরা চলে এসেছে, এই জন্য তারা লুকিয়ে পড়ে। এখানে সনিক এবং বাকিরা যখন ভিতরে আসে ওরা আলাদা আলাদা হয়ে যায়, যেন ওরা তাড়াতাড়ি করে ডক্টর এগম্যানের ড্রোনগুলোকে খুঁজে বের করতে পারে। কিন্তু এটার সুযোগে শ্যাডো এক এক করে সনিকের টিমের উপরে লুকিয়ে হামলা করে, যাদের মধ্যে এজেন্ট স্টোনও ছিল। আর শেষে ডক্টর এগম্যান নিজের ড্রোনগুলোকে খুঁজে পায়, কিন্তু সেখানে ডক্টর হ্যারল্ড এগম্যানের জন্য অপেক্ষা করছিল। ডক্টর গ্যারল্ডকে দেখে এগম্যান বুঝতে পারে তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে একদম তার মতোই। এখানে ডক্টর এগম্যানকে ডক্টর গ্যারল্ড বলে সে আসলে তার দাদাজি। আসলে ডক্টর গ্যারল্ড এগম্যানকে এখানে আনার জন্যই তার ড্রোনগুলোকে চুরি করেছে। এখন ডক্টর এগম্যান এটা জেনে যায় তার ড্রোনগুলোকে তার দাদাজি ব্যবহার করে, আর তার দাদাকে দেখতে পেয়ে ডক্টর এগম্যান খুবই খুশি ছিল। এরপরেই ডক্টর গ্যারল্ড নিজের সাথে ডক্টর এগম্যানকে নিয়ে আসে, যেখানে এগম্যান দেখতে পায় সেখানে শ্যাডো, সনিক, নাকলস এবং টেলসের সাথে সাথে এজেন্ট স্টোনকেও বেঁধে রেখেছে। সেখানে এসে ডক্টর গ্যারল্ড সনিকের পকেট থেকে ওই চাবিটাকে বের করে ফেলে, যেটা কমান্ডার ওয়াল্টারোকে দিয়েছিল। তারপরেই ডক্টর গ্যারল্ড নিজের সম্পর্কে বলে। ডক্টর গ্যারল্ড বলে মারিয়ার মৃত্যুর কারণ হলো গান অর্গানাইজেশনের লোকেরা, আর তাদের কারণে শুধু মারিয়া মারা যায়নি, তার সাথে সাথে আমাকেও এত বছর জেলে রাখা হয়েছে। কিন্তু জেলের ভিতরে আমি একটা ভয়ানক হাতিয়ারের ডিজাইন বানিয়েছি, আর সেটাকে গান অর্গানাইজেশনকে দিয়েছি বানানোর জন্য। এটা এমন একটা হাতিয়ার যেটা স্পেসে গিয়ে শুধুমাত্র একটা অ্যাটাক করেই পুরো পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এখন গান অর্গানাইজেশন এই হাতিয়ার বানিয়ে নিজেদের হেডকোয়ার্টারে লুকিয়ে রেখেছে, তাই এখন আমি আমার অ্যাকুলিপস তাদের কাছ থেকে ছিনিয়ে নিব, তারপরে সেটা দিয়ে মারিয়ার মৃত্যুর প্রতিশোধ নিব। আর এই সবকিছুর পরে আমরা জানতে পারি ডক্টর গ্যারল্ডের যে অ্যাকুলিপস সেটাকে চালু করতে দুইটা চাবির দরকার, যেগুলোর মধ্যে একটা চাবি কমান্ডার বোল্টারের কাছে ছিল যেটা সে সনিককে দিয়েছে, আর এখন ডক্টর গ্যারল্ড সনিকের কাছ থেকে সেটা নিয়ে নিয়েছে। তার এখন শুধু দ্বিতীয় চাবিটার দরকার। কিন্তু বন্ধুরা সেটা লন্ডনের গান অর্গানাইজেশনের হেডকোয়ার্টারে অনেক কড়া সিকিউরিটির মধ্যে রাখা আছে। কিন্তু ডক্টর গ্যারল্ড বলে সে এখন শ্যাডো এবং এগম্যানের সাহায্যে ওই চাবিকে নিয়ে আসবে আর গান অর্গানাইজেশনের কাছ থেকে মারিয়ার। তাছাড়া ডক্টর এগম্যান বলে তাদের কারণেই ডক্টর গ্যারল্ডকে এতদিন জেলে থাকতে হয়েছে, যে কারণে ডক্টর এগম্যান তার দাদার আদর পায়নি। তারপরেই ডক্টর গ্যারল্ড এগম্যান এবং শ্যাডোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে তারা সেখানে একটা ছোট বলকে ছুঁড়ে মারে, যেটা আসলে একটা মিনি ব্ল্যাক হোল ছিল, যে কারণে সেটা আশেপাশের সকল জিনিসকে নিজের দিকে টানতে শুরু করে, যেগুলোর মধ্যে ওরা তিনজনও ছিল। যদি ওরা ব্ল্যাক হোলের ভিতরে চলে যায় তাহলে ওদের সাথে কি হবে সেটা আল্লাহ জানে। কিন্তু ব্ল্যাক হোলের ভিতরে যাওয়ার আগেই তারা তাদের সামনে একটা রিংকে ছুঁড়ে মারে, যেটা থেকে একটা পোর্টাল ওপেন হয়, আর ওরা পোর্টালের বাইরে দেখতে পায় মিনি ব্ল্যাক হোল আশেপাশের সব জিনিসগুলোকে গিলে ফেলেছে। তারপরেই সনিক, নাকলস এবং টেলস এটা ডিসাইড করে। এই সময় ডক্টর গ্যারল্ড, এগম্যান এবং শ্যাডো যেটা করতে চাইছে তাদের সেটা করার আগেই তাদেরকে থামাতে হবে। এই জন্য ওরা তিনজন টম এবং ম্যাডিকে সব ঘটনা খুলে বলে। এতে ওরা পাঁচজন মিলে ডিসাইড করে ওরা লন্ডনে যাবে আর গানের হেডকোয়ার্টার থেকে ডক্টর গ্যারল্ডের আগে ওই চাবি চুরি করে নিয়ে আসবে, যেন ডক্টর গ্যারল্ড এবং শ্যাডো ওই চাবি খুঁজে না পায়। কিন্তু গানের হেডকোয়ার্টারে ঢুকা এত সহজ ছিল না, কারণ সেটা চারিদিক থেকে লেজার শিল্ড দিয়ে সুরক্ষিত করা। তার সাথে সাথে এটার ভিতরে আরো কত সিকিউরিটি আছে কে জানে। এই জন্য টেলস আইডিয়া বের করে যে সে টম এবং ম্যাডিকে রূপ পাল্টে গান হেডকোয়ার্টারের ভিতরে পাঠাবে, আর টম এবং মেডি ভিতরে গিয়ে সেখানকার সার্ভার রুমে একটা ইউএসবি ড্রাইভ ইনসার্ট করবে, যেটা দিয়ে টেলস লেজার শিল্ডকে খুলতে পারবে এবং ভিতরের সিকিউরিটিকে হ্যাক করতে পারবে। তারপর সনিক তাড়াতাড়ি ভোল্টের ভিতরে গিয়ে চাবি নিয়ে আসবে। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাই ডক্টর গ্যারল্ড, তার নাতি এগম্যান এবং শ্যাডো তিনজন মিলে লন্ডন চলে এসেছে, আর তারা এখানে চাবি চুরি করতে এসেছে। এই জন্য তারা নিজেদের সরঞ্জাম পড়তে শুরু করে। আর ডক্টর এগম্যান তার দাদাকে সাহায্য করছিল, কারণ যখন সে নিজের এক্লিপস হাতিয়ারকে পেয়ে যাবে তখন গান অর্গানাইজেশনকে ধ্বংস করে দিবে। আর একবার গান অর্গানাইজেশন ধ্বংস হয়ে গেলে ডক্টর এগম্যান এবং তার দাদা মিলে পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারবে। তখন আমরা সনিকের
টিমকে দেখতে পাই, যেখানে তারা লন্ডনে চলে এসেছে। প্ল্যান অনুযায়ী টম এবং মেডি টেলসের বানানো ডিভাইস দিয়ে নিজেদের রূপ পাল্টে ফেলে। তারা গান অর্গানাইজেশনের দুজন সিকিউরিটির রূপ ধরে, এতে তারা খুব সহজেই ভিতরে ঢুকে যায়। কিন্তু যখন টম এবং মেডি সার্ভার রুমের মধ্যে ইউএসবি ড্রাইভ ইনসার্ট করে, তখন দেখতে পায় সেখানে তাদের পাশে আরো একটা ইউএসবি ড্রাইভ লাগানো আছে। আর এই ইউএসবি ড্রাইভ আসলে ডক্টর এগম্যানের ছিল। আর তখন আমরা দেখতে পাই চাবি চুরি করার জন্য ডক্টর এগম্যান এবং ডক্টর গ্যারাল্ট ভিতরে ঢুকে পড়েছে। আর তারা লেজারের মাঝখান দিয়ে নাচতে নাচতে ভিতরে যাচ্ছে, কারণ ডক্টর এগম্যানের কাছে এমন স্যুট ছিল যেটা লেজারে কিছুই হয় না। তখন টেলস সিস্টেমকে কিছু সময়ের জন্য হ্যাক করে শিল্ডকে ডিঅ্যাক্টিভেট করে, আর এই সময়ের মধ্যেই সনিক হেডকোয়ার্টারে ঢুকে পড়ে। এইভাবে সনিক ডক্টর এগম্যান এবং গ্যারোল্ডের কাছে পৌঁছে যায়। কিন্তু যখন তারা চাবি নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়, ঠিক তখনই ভিতরের অ্যান্টি গ্র্যাভিটি সিকিউরিটি সিস্টেম চালু হয়ে যায়। আর এই সিস্টেমকে রকওয়েল অ্যাক্টিভ করেছে। সে ভিতরে এসে চাবি নিয়ে নেয়, আর তার লোকেরা টম এবং মেডিকেও ধরে ফেলেছে। যখন সবাই আটকা পড়ে যায়, তখন সনিক নাকালকে প্ল্যান বি শুরু করতে বলে, যেটা শুনে নাকালস সবকিছু ভেঙে ভিতরে চলে আসে। নাকালসের ভাঙচুরের কারণে সবাই সিকিউরিটি সিস্টেমের মধ্যে আটকা পড়ে যায়। তখন উপর থেকে কিছু রড এবং কংক্রিট টম এবং ম্যাডির উপরে পড়তে শুরু করে, কিন্তু সনিক নিজের অ্যান্টি গ্র্যাভিটি থেকে মুক্ত হয়ে ওই কংক্রিট পড়ার আগেই ভেঙে ধ্বংস করে ফেলে। এতে সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যায়। সিকিউরিটি সিস্টেম বন্ধ হতেই রকওয়েল চাবি নিয়ে বাইরে চলে আসে। সে চাবি নিয়ে বাইরে আসতেই কমান্ডার বোল্টারকে দেখতে পায়। সে রকওয়েলকে বলে আমি বেঁচে আছি, যেটা বলে সে তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। চাবি নেওয়ার পরে আমরা জানতে পারি এটা কমান্ডার বোল্টার না, এটা তো হলো টম। কিন্তু টমের কাছ থেকে চাবি নেওয়ার জন্য তখন সেখানে শ্যাডো চলে আসে। কমান্ডার বোল্টারকে দেখার পরে শ্যাডো অনেক রেগে যায় আর তার উপরে হামলা করে দেয়। কিন্তু পরে শ্যাডো দেখতে পায় যার উপরে সে হামলা করেছে সেটা কমান্ডার বোল্টার না, এটা তো টম। এখন টমকে এই অবস্থায় দেখে সনিক প্যানিক করতে শুরু করে। সনিক শ্যাডোকে বলে তুমি আমার পরিবারকে আঘাত করেছো। এতে শ্যাডো বলে আমার সাথেও ঠিক এটাই হয়েছিল। এটা বলার পরেই শ্যাডো সেখান থেকে চলে যায়। শ্যাডো চাবি নিয়ে ডক্টর গ্যারোল্ডকে দিয়ে দেয়। এখন ডক্টর গ্যারোল্ডের কাছে দুইটা চাবি আছে, এই জন্য তারা একুলিপসের ভিতরে যায় আর নিজেদের স্যুট পরে, যেখানে এগম্যানের জন্য আগে থেকে একটা স্যুট রাখা ছিল। ডক্টর গ্যারোল্ড এবং এগম্যান ওই চাবির সাহায্যে একুলিপসকে অ্যাক্টিভ করে দেয়, যেটা নদীর ভিতর থেকে বের হয়ে আকাশের দিকে যেতে শুরু করে। এত বড় স্পেসশিপ দেখে সেখানে থাকা লোকেরা অনেক ভয় পেয়ে যায়। এখানে আমাদের দেখানো হয় টমের অবস্থা অনেক খারাপ ছিল, এই জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যে কারণে সনিক অনেক রেগে ছিল। সনিক ডিসাইড করে সে প্রতিশোধ নিবে, যেটা করার জন্য সনিকের আরো পাওয়ারের দরকার। এই জন্য সনিক নাকালসকে জিজ্ঞাসা করে ওই হীরাটা কোথায় আছে। যদিও নাকালস বলে তুমি ওই শক্তির ব্যবহার করতে পারবে না, সেটা অনেক ভয়ানক। কিন্তু সনিক অনেক রেগে ছিল। সনিক শুধু এটা বলে আমার ওই হীরার দরকার। এই জন্য নাকালস সনিককে বলে দেয় হীরাটা ওয়েটের কাছে রাখা আছে। সনিক রিং এর ব্যবহার করে ওয়েটের বাড়িতে আসে আর তার কাছ থেকে হীরাটা নিয়ে নেয়। তারপরে সনিক হীরার শক্তিকে নিজের ভিতরে শুষে নেয়, এতে সনিক অনেক শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে ডক্টর গ্যারোল্ড এক্লিপসকে নিয়ে মহাকাশে চলে এসেছে। ডক্টর গ্যারোল্ড শ্যাডোকে বলে তোমার একুলিপসকে পাওয়ার দিতে হবে, যেন এটা এনার্জি বিম ফায়ার করতে পারে। একুলিপসকে পাওয়ার দেওয়ার আগে শ্যাডো ওই দিনের কথা চিন্তা করে, যেদিন শ্যাডো মারিয়াকে হারিয়ে ফেলেছিল। এগুলো মনে করে শ্যাডো একুলিপসের ভিতরেই গোল গোল ঘুরতে শুরু করে, যেটাতে অনেক শক্তি জেনারেট হচ্ছিল। এর মধ্যেই ডক্টর গ্যারোল্ড এগম্যানকে বলে দুনিয়া শেষ হওয়ার সময় চলে এসেছে। এটা শুনে এগম্যান অনেক অবাক। ডক্টর গ্যারোল্ড পুরো পৃথিবীকে শেষ করে দিতে চায়, তবে এগম্যান পৃথিবীতে রাজত্ব করতে চায়, ধ্বংস করতে না। এই জন্য এগম্যান তার দাদাকে বলে পৃথিবী ধ্বংস করার দরকার নেই, আমরা দুজন মিলে পৃথিবীতে রাজত্ব করতে পারবো। কিন্তু প্রফেসর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে পৃথিবীকে ধ্বংস করবে আর মারিয়ার প্রতিশোধ নিবে। ডক্টর গ্যারোল্ড একুলিপসের মধ্যে একটা টাইমার চালু করে দেয়, এই সময়ের পরে ফায়ার করা হবে। ঠিক এই সময়ে সনিক অনেক গতিতে সেখানে আসে আর শ্যাডোর উপরে হামলা করে দেয়। সনিক বলে আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার পরিবারকে কষ্ট দিয়েছো। এতে শ্যাডো বলে এখন বুঝতে পারছো পরিবারকে হারানোর দুঃখ কেমন হয়, তোমার মতো আমিও আমার পরিবারকে হারিয়েছি, এই জন্য আমি প্রতিশোধের আগুনে ধাউ ধাউ করছি। এটা বলার পরেই শ্যাডো সুযোগ পেয়ে সনিকের উপরে হামলা করে দেয়, যে কারণে সনিকের শরীর থেকে সবগুলো হীরা বের হয়ে বাইরে চলে আসে। দুজন একসাথে ওই হীরাগুলোকে পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। পরে আমরা জানতে পারি কিছু হীরার পাওয়ার সনিক পেয়েছে আর কিছু হীরার পাওয়ার শ্যাডো নিয়ে নিয়েছে, যে কারণে শ্যাডো আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এরপরে শ্যাডো এবং সনিকের লড়াই হয়, যেটা অনেক সময় ধরে চলতে থাকে। এদিকে এক্লিপসের ভিতরে ডক্টর এগম্যান নিজের দাদার সাথেই লড়াই করতে শুরু করে, কারণ সে পৃথিবীকে ধ্বংস হতে দিতে চায় না। আর এদের দুজনের ফাইট খুবই ফানি ভাবে চলতে শুরু করে। এদিকে সনিক যখন রেগে গিয়ে শ্যাডোর উপরে হামলা করে, তখন শ্যাডো সোজা গিয়ে চাঁদের মাটিতে পড়ে আর শ্যাডোর ভিতরে যে হীরার পাওয়ার ছিল সেগুলো শেষ হয়ে যায়। এই মুহূর্তে সনিক শ্যাডোর উপরে হামলা করে শ্যাডোকে শেষ করে দিবে, কিন্তু তখনই সনিকের টমের কথা মনে পড়ে, যে কারণে সনিকের রাগ শান্ত হয়ে যায়। সনিক শ্যাডোর উপরে হামলা করে না, শ্যাডোকে বলে আমি তোমার উপরে হামলা করব না, কারণ আমি তোমার মতো না। তুমি মারিয়াকে হারিয়ে ফেলেছো, কিন্তু মারিয়ার স্মৃতি এখনো তোমার মধ্যে জীবিত আছে, তুমি এটার সাজা পুরো দুনিয়াকে দিতে পারো না। সনিক
সনিক শ্যাডোকে বুঝায়, যে কারণে শ্যাডো সনিকের পক্ষে চলে আসে। তারপরে সনিক আবার হীরার পাওয়ার শ্যাডোর সাথে শেয়ার করে এবং দুজনে মিলে পৃথিবীর ধ্বংস হওয়াকে আটকাতে যায়। তখন ডক্টর গ্যারল্ট জানতে পেরে যায় এখন শ্যাডো এবং সনিক মিলে তাকে থামাতে আসছে। এই জন্য সে অ্যাপোলিপসে থাকা সকল ড্রোনকে অ্যাক্টিভ করে দেয়, যেগুলো সনিক এবং শ্যাডোর উপরে হামলা করে, কিন্তু ওরা দুজন মিলে ড্রোনগুলোকে খুব সহজেই ধ্বংস করে দেয়। শিপের ভিতরে ডক্টর গ্যারল্ট এগম্যানকে লাথি মেরে উপর থেকে ফেলে দেয়, কিন্তু এগম্যান নিচে পড়ে না, কারণ টেলস এবং নাকালস এসে এগম্যানকে বাঁচিয়ে ফেলে। যে কারণে এগম্যান আবার তার দাদার উপরে হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। ডক্টর গ্যারল্ট লেজার বিম ফায়ারের একটা টাইম সেট করেছিল। যখন টাইম শেষ হয়ে যায় তখন একটা ভয়ানক লেজার বিম পৃথিবীর দিকে যেতে শুরু করে, যেটা সরাসরি পৃথিবীর দিকেই যাচ্ছিল। কিন্তু ঠিক এই সময় শ্যাডো এবং সনিক মিলে ওই লেজার বিমের সামনে চলে আসে আর সেটাকে থামিয়ে দেয়। শিপের ভিতরে ডক্টর এগম্যান এবং টেলস তারা দুজনেই এক্সপার্ট, এই জন্য দুজন মিলে লেজার বিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন তারা জানতে পারে এটার মধ্যে লেজার বিমকে থামানোর কোনো সিস্টেম নাই। এদিকে সনিক এবং শ্যাডোর উপরে লেজারের সম্পূর্ণ প্রেসার পড়ছিল, এই কারণে তারা দুজন ধীরে ধীরে নিজেদের পাওয়ার হারাতে শুরু করে। তখন ডক্টর এগম্যান একটা বুদ্ধি বের করে, যদি তারা এটাকে থামাতে না পারে তাহলে এটার অ্যাটাককে অন্যদিকে ঘুরাতে পারবে। ডক্টর এগম্যান অ্যাকুলিপসকে অন্যদিকে ঘুরাতে শুরু করে আর সময় মতো তারা সেটাকে ঘুরাতে সক্ষম হয়, যে কারণে লেজার লাইট পৃথিবীর কাছ দিয়ে বের হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই এই লেজারের কারণে চাঁদের দুই টুকরা হয়ে যায়। লেজার বিমের কারণে সনিক আহত হয়ে নিচে পড়ে যাচ্ছিল, এই কারণে টেলস একটা রিং নিয়ে সনিককে বাঁচাতে যায় আর শ্যাডো শিপের ভিতরে ডক্টর এগম্যানের কাছে যায়, যেখানে এগম্যান শ্যাডোকে বলে একুলিপসের রিয়েক্টর কোর ওভারলোড হয়ে গেছে, যে কারণে এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, আর যদি এটা এখানে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। পৃথিবীর যেন কোনো ক্ষতি না হয় এই জন্য শ্যাডো একুলিপসকে দূরে নিয়ে যেতে শুরু করে আর ডক্টর এগম্যান উপরে গিয়ে রিয়েক্টর কোরকে স্টেবিলাইজ করার চেষ্টা করে যেন ব্লাস্ট এখনই না হয়। আর পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার পরে একুলিপস শ্যাডো এগম্যান এবং ডক্টর গ্যারল্টকে নিয়ে ব্লাস্ট হয়ে যায়। এদিকে সনিক অজ্ঞান হয়ে অনেক দ্রুত পৃথিবীর দিকে যাচ্ছিল আর টেলস সনিককে ধরার চেষ্টা করে, কিন্তু টেলসের সনিককে ধরতে ধরতে ওরা দুজনেই পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পড়ে। এতে টেলসের উপরে বায়ুমণ্ডলের অনেক প্রেসার পড়ে, যেটা টেলস সহ্য করতে পারে না আর অজ্ঞান হয়ে যায়। এখন টেলস এবং সনিক অনেক গতিতে নিচে পড়তে শুরু করে। ঠিক এই সময় নাকালস নিজের হাতের মধ্যে বায়ুমণ্ডলের প্রেসার নিয়ে ওদের কাছে চলে আসে। নাকালস রিং দিয়ে সামনে একটা পোর্টাল তৈরি করে, তারপরে সনিক এবং টেলসকে নিয়ে ওই পোর্টালের ভিতরে ঢুকে যায়। এইভাবে নাকালস তাদের তিনজনেরই জীবন বাঁচাতে পারে। জ্ঞান ফিরে আসার পরে ওরা জানতে পারে এক্লিপস ব্লাস্ট হয়ে গেছে, মানে শ্যাডো এবং এগম্যান নিজের জীবন দিয়ে পৃথিবীকে বাঁচিয়েছে। মুভির শেষ সিনে আমাদের দেখানো হয় সনিক নিজের পুরো পরিবারের সাথে জঙ্গলে ছুটি কাটাচ্ছে। এরা সবাই মজা মাস্তি করতে ব্যস্ত ছিল আর এর সাথেই সনিক দ্য হেজহগ এর তৃতীয় কিস্তি শেষ হয়ে যায়। এই মুভির চতুর্থ কিস্তির জন্য আমাদের একটা ক্লিপ দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সনিক যখন নিকালস এবং টেলসের সাথে রেস করছিল তখন সনিক সবার আগে চলে আসে, কিন্তু ঠিক এই সময় জঙ্গলের মধ্যে একটা নতুন হেজহগ চলে আসে, যেটা সম্পূর্ণ রোবোটিক ছিল। সেটা নিজের গান দিয়ে সনিকের উপরে অ্যাটাক করে উড়িয়ে দেয়, কিন্তু হয়তো সে জানতো না সনিক তার বুলেট থেকে অনেক বেশি ফাস্ট। সনিক যখন সেটার উপরে হামলা করে তখন সেখানে ওই রোবট হেজহগের মতোই অনেকগুলো হেজহগ চলে আসে। এই সকল রোবোটিক হেজহগ মিলে সনিকের উপরে হামলা করে, কিন্তু ঠিক তখন সেখানে আরো একটা নতুন হেজহগ চলে আসে যেই রোবটগুলোর উপরে হামলা করে দেয়। যে হেজহগটা একটা মেয়ে ছিল। এখন এই পিঙ্ক হেজহগ কে আর সনিকের কাছে কেন এসেছে এটা আমরা পরের মুভিতে জানতে পারবো। তো এখানে মুভি শেষ হয়ে যায়। আর যদি ভিডিওকে এই পর্যন্ত দেখে ফেলেছো তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।